দর্শক স্বাগত অর্থযোগের সাথে আছি আমি রিয়াজ সেজান। গেল 5 আগস্টের স্বৈরাচার সরকার পতনের পর সবচেয়ে যে বিষয়টি বড় হয়ে দাঁড়ালো সেটি হলো অর্থনীতির ব্যাপক লুটপাট। শ্বেতপত্রের হিসেবে সেটি আমরা লক্ষ্য করেছি, প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এবং এই পাচারের অন্যতম মাধ্যম ছিল ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট। এবং এই লুটপাটটা হয়েছে গেল সরকারের নিজস্ব সহায়তা এবং তার নিজস্ব লোকদের এক একক মালিকানাধীন অনেক ব্যাংক দিয়ে, এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি যে পরিবারতন্ত্র, ব্যাংকের বিভিন্ন পরিচালকের মধ্যে পরিবারতন্ত্র ছড়িয়ে দিয়ে এবং নামে বেনামে এই অর্থ ঋণ দিয়ে তারা কিন্তু এই অর্থ লুটপাট করেছে। এবং এই অর্থ লুটপাটের কারণে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক আমরা দেখেছি যে একেবারেই খাদের কিনারায় এসে পড়েছে। আমরা আজকে আলোচনার জন্য এসেছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এই বছরের 5ই সেপ্টেম্বর এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা দেখেছি যে আপনি প্রায় 34 বছর ধরে ব্যাংকিং খাতের সাথে যুক্ত রয়েছেন। ইসলামী ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে যেভাবে পৌঁছেছে এই লুটপাটের আগে, এস আলমের লুটপাটের আগে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় আপনার হাত ধরেই সেখানে গিয়ে পৌঁছেছে। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেই আপনি আবার এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন। একেবারে খাদের কিনারে ব্যাংকটি ছিল, সেই জায়গা থেকে আপনি চেষ্টা করছেন। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে একটা ব্যাংকিং খাতে একটা বড় লুটপাট হয়েছে। সেইখানে 5ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থাটা আপনি কেমন পেয়েছেন, কি অবস্থায় আছে? আপনি অলরেডি পরিস্থিতি সম্পর্কে একটা ব্রিফ স্টেটমেন্ট আপনি করেছেন। আমি মনে করি যে ইট ইজ নাইসলি সাইড যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাত। 2011 সালে এসে 2%-এর একটা পলিসি, এই যে আপনি যেই সরকারের কথা বলছেন চলে গেছে যারা সদ্য বিদায়ী, তারা তাদের যে ডিক্লেয়ার্ড যে প্রিন্সিপাল ব্যাংকিংয়ের তার বাইরে গিয়ে কিন্তু 2% মালিকানার ধারাটা চালু করেছে। অর্থাৎ একজন লোক 2% শেয়ার হোল্ডিং না থাকলে ব্যাংকের ডাইরেক্টর হতে পারবে না। এই ধরনের একটা ব্যবস্থা করার মধ্য দিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আসলে কিছু সংখ্যক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে শুরু। এরপরে 2011 থেকে 2016-17 পর্যন্ত আপনি দেখেন 2017 সালে একটা বড় কাণ্ড ঘটলো। দুইটা ব্যাংক, একটা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ব্যাংকের মালিকানা পরিবর্তন করা হলো। একটা সম্পূর্ণরূপে যেই ধারায় ব্যাংকিংয়ের মালিকানা কোনো দিন কোনো দেশে পরিবর্তিত হয়নি, সেই ধরনের একটা প্রসেসের মধ্য দিয়ে সরকারি এজেন্সিকে ব্যবহার করে এই ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে। এবং এরপরে এই ব্যাংকের উপরে যখন এটা আসলো, তারপরে আবার ওই বছরই অক্টোবর মাসে জানুয়ারি মাসে 2017 সালের জানুয়ারিতে আপনার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমডিকে পদত্যাগে বাধ্য করা হলো। আর সেই বছর অক্টোবর মাসে সোশ্যাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিকে একই কায়দায় তাদেরকে জোরপূর্বক পদ থেকে নামিয়ে দেওয়া হলো। এবং আপনি যেটা বলেছেন, সরকারি মদত ছিল, সরকারের সহযোগিতা সেখানে ছিল, এবং যারা এই প্রোটেকশন দেওয়ার কথা ছিল এই ব্যাংকগুলোকে, সুরক্ষা দেওয়ার কথা ছিল, তারা সেখানে সঠিক ভূমিকাটি, যথাযথ ভূমিকাটি পালন করেনি, যার ফলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বর্তমানে একটা এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। ইট ইজ ট্রু যে কোনো ব্যাংকের কিন্তু ভালো ব্যাংক, খারাপ ব্যাংক, আজকে যেটা ভালো ব্যাংক কালকে সেটা খারাপ হইতে পারে, খারাপ ব্যাংকটা আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গত 50 বছরের মধ্যে আপনি এই চিত্র অনেকবার পেয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরে যে দুর্বলতাটা সৃষ্টি হয়েছে সেটা অব্যবস্থার কারণে, এবং সেই অব্যবস্থাটাকেই মদত দেওয়া হয়েছে। যারা গভর্নেন্সটাকে এনশিওর করবেন তারা সঠিকভাবে গভর্নেন্স না করার কারণেই সরকারি ব্যাংকগুলোতে আপনার ব্যাপকভাবে আপনার ওই বন্ধ ঋণের পরিমাণ বেড়েছে। আবার বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও কোনো ব্যাংক দুর্বৃত্তায়নের শিকার হয়েছে। 5% যারা নাকি শেয়ার হোল্ড করে তারা এসে ব্যাংকের মালিক হিসেবে বোর্ডে বসেছেন এবং যথেচ্ছভাবে তারা সেখান থেকে আপনার যেটা লুটপাট বলেন, লুটপাটের আবার কায়দা আছে। সেন্ট্রাল ব্যাংক থেকে বলা আছে যে আপনি ইনসাইডার, আপনি যেই ব্যাংকের বোর্ডে আছেন সেই ব্যাংক থেকে আপনি এখানে সেই ব্যাংক থেকে বিনিয়োগ নিতে হলে আপনার সীমাবদ্ধতা আছে। আপনি কি করেছেন, আপনি গিয়ে আরেক ব্যাংক থেকে নিয়েছেন, আর সেই ব্যাংকের যারা নাকি বোর্ডে আছেন তাদেরকে আপনি আপনার ব্যাংক থেকে সুযোগ সুবিধা দিয়েছেন। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এটা চলেছে এবং সর্বশেষে এসে আমরা দেখলাম একই ব্যক্তি কয়েকটা ব্যাংকের মালিক হয়ে বসেছেন এবং সবগুলো
ব্যাংক তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকিং ক্ষেত্রে তো আপনার অভিজ্ঞতা অনেক অনেক দিনের, এবং আমরা লক্ষ্য করেছি যে আপনি দেশ বিদেশেও এই নিয়ে বিভিন্ন পুরস্কার বা অ্যাওয়ার্ড পেয়েছেন। এরকম পদ্ধতিতে বিশ্বে কোনো দেশে কি আসলে ব্যাংককে এইভাবে লুটপাট করা হয়েছে কিনা, আপনার অভিজ্ঞতায় কি মনে হয় আসলে? এটা তো মানে অ্যাবসলিউটলি নট। দুনিয়ার কোনো দেশে যাদেরকে সভ্য দেশ বলেন কিংবা সভ্যতার বিচারে যাদেরকে আপনারা মনে করেন পিছনে আছে, কেউই পিছনে নাই প্রকৃত অর্থে, কিন্তু যাদেরকে মনে করা হয় যে তারা হয়তো যথেষ্ট পরিমাণ আধুনিক নয়, যারা হয়তো সভ্যতার আলো তাদের এলাকায় পৌঁছতে পারেনি, মানে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারি এজেন্সিগুলোর পৃষ্ঠপোষকতায় এইভাবে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ইচ্ছায়। আপনি বলছিলেন যে ইসলামী ব্যাংকের এমডি চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, এর পিছনে কোনো কারণ কি তারা দেখিয়েছে যে এই কারণে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ তখন আমরা জানি যে ইসলামী ব্যাংক কিন্তু তার পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো জায়গায় অবস্থানে ছিল, মানে কি কারণ দেখিয়ে সরিয়েছে? ইসলামী ব্যাংকের মালিকানা না, আমি বলি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমডিকে যখন সরিয়ে দেওয়া হয়, এই এমডি মানে আমি তখন দায়িত্বে ছিলাম, আমি 3টা ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। 27 বছর ইসলামী ব্যাংকের কার্যক্রম চলেছে। তারপরে 27তম বছরে আমি ব্যাংকের দায়িত্ব নেওয়ার পরে আমার সময়ে এই ব্যাংকটা কয়েক গুণ প্রবৃদ্ধি অর্জন করেছে, এবং এই সময়ের মধ্যে এই ব্যাংকটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ 1000 ব্যাংকের তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে। এই যে 5ই আগস্টের পর সরকার যখন পতন ঘটলো বা চলে গেল, পালিয়ে গেল, তারপর আপনারা যখন আসলেন, দেখলেন, কি অবস্থা দেখলেন ব্যাংকিং খাতের? কি অবস্থা? আমি তো আসলাম মানে, কিন্তু এখানে আমি ক্লিয়ার করতে চাই যে আমি নিজে আসি নাই, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এখানে চেয়ারম্যান হিসেবে। এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে আমাকে এখানে বসানো হয়েছে। তার মানে হচ্ছে যে আমি একটি ব্যাংক থেকে চলে গিয়েছিলাম, তারপরে যখন আমাকে আবার প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কিন্তু আমি শেয়ার হোল্ডার হিসেবে বা অন্য কোনোভাবে এই ব্যাংকে কিন্তু চেয়ারম্যান বা বোর্ডে আসিনি। আমি জনগণের প্রতিনিধিত্ব করছি এই ব্যাংকে, এই বোর্ডে। সরকার কর্তৃক নিযুক্তিপ্রাপ্ত, জাস্ট মানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বসে এই ব্যাংকের স্বার্থ দেখার জন্য, জনগণের স্বার্থ দেখার জন্য। সেই কাজটি আমি করতে এসে দেখলাম আরও কয়েকটি ব্যাংকের যে দুরবস্থা হয়েছে। ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক, সেখানে সেই ব্যাংকের চেয়ারম্যান তো সাংবাদিকদেরকে বলেছেন যে তার অর্ধেক সম্পদ, ওই ব্যাংকের অর্ধেক সম্পদ এক ব্যক্তি বা একটি কোম্পানি, একটা গ্রুপ তারা নিয়ে গেছেন। হ্যাঁ, এবং 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 আরও অন্যান্য ব্যাংকের অবস্থা এই ধরনের খারাপ। এই ব্যাংকটি ওই গ্রুপের মালিকানাধীন, সরাসরি ওই অন্য যে ব্যাংকগুলো আছে সেখানে তো তাদের প্রত্যক্ষ চেয়ারম্যানশিপ বা ডাইরেক্টরশিপ ছিল না, সেগুলোতে তারা অন্যভাবে মালিক ছিলেন, তাদের প্রতিনিধিরা সেখানে ছিল, তাদের প্রক্সিরা ছিল, কিন্তু এইখানে সরাসরি তারা নিয়ন্ত্রণ করেছেন। এখানকার অবস্থা সরাসরি তারা এখান থেকে বিনিয়োগ নিতে পারেন না বলে তারা যেভাবে এখান থেকে বিনিয়োগ নিয়েছেন, এটা আমি বলবো মাচ মোর ডেঞ্জারাস। আমরা দেখেছি যে নামে বেনামে এক্স্যাক্টলি একটা লোক জানেও না তার নামে লোন হয়ে গেছে, এমন প্রতিবেদন আমরা দেখেছি। এই ধরনের প্রায় শখানেক গ্রাহক আমাদের সামনে এখন এসছে, যে যারা আসলে গ্রাহক নয়, তারা নিজেরা জানে না যে তারা এই ব্যাংকের গ্রাহক, কিন্তু তাদের নামে কাগজপত্র সম্পাদন করা হয়েছে, এবং এইভাবে আপনার হাজার হাজার কোটি টাকা। এই ধরনের একটি দৃষ্টান্ত আমি বলবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার যেভাবে নাকি 76-এর মন্বন্তর সৃষ্টি করেছিল, দুর্ভিক্ষে 1/3 অফ দি পপুলেশন শেষ হয়ে গেছিলো বাংলা, বিহার এবং উড়িষ্যায় 1769-70 সালে, যেটাকে 1176 বাংলা ওই সময়ে। এই যে ধরনের একটা দুর্ভিক্ষের পরিস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৃষ্টি করেছিল, তারা যে বুদ্ধি খাটিয়েছে এই কাজটা করার জন্য, মানুষকে হত্যা করার জন্য, এটাকে বলা হয়ে থাকে, ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে যে এই ধরনের ক্রূর নিষ্ঠুরতার যে বুদ্ধি, এটা তারা পেল কোথায়। আর আমি বলবো যে সেই 76-এর মন্বন্তরের যে আপনার লুটেরাদের যে বুদ্ধি, লুটেরাদের যে আপনার ষড়যন্ত্র, তার চেয়ে ভয়াবহ হচ্ছে আমাদের দেশে এই গত কয়েক বছর ধরে ব্যাংক লুটের ক্ষেত্রে যে আপনার যে চালাকি, যে কৌশল অবলম্বন করা হয়েছে। আমরা দেখলাম যে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম করছে, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু চেষ্টা করছে, এবং এখানে একটি সমালোচনার জায়গা তৈরি হচ্ছে যে টাকা ছাপিয়ে আবার এই ব্যাংকগুলোকে লোন দিয়ে এই পরিস্থিতি থেকে
উত্তরণ করার চেষ্টা করছে। কি মনে হয় আসলে এখন যে পরিস্থিতি ছিল, এই যে সংস্কার কার্যক্রম, এই যে ব্যাংকগুলোকে ধরে রাখার কার্যক্রম, আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি যে মানিটা ব্যাংকের কিন্তু মূল পুঁজি কিন্তু মানি না, টাকা নয়। ব্যাংকের মূল পুঁজি হচ্ছে জনগণের আস্থা। আপনি যদি জনগণের আস্থা অর্জন করতে পারেন, জনগণের আপনি আস্থা অর্জন করেন বলেই ব্যাংকের কোনো টাকা নাই। তো আপনি একটা ব্রাঞ্চ খুললেন কোনো এক জায়গায়, 1000 লোক এসে সেখানে অ্যাকাউন্ট খুললো এবং তাদের টাকা দিয়েই কিন্তু আপনি ব্যবসা করছেন। তাহলে ম্যানেজারের কাজটা হচ্ছে জনগণের আস্থাকে ধারণ করে জনগণের কল্যাণের জন্য সেই ফান্ডটাকে নিয়োজিত করা। তো এইখানে আমি বলবো যে মৌলভিত্তি যেটা, আমি যেই ব্যাংকে আছি, সোশ্যাল ইসলামী ব্যাংকের কথা যদি বলি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কথা বলি, কিংবা আরও যে সমস্ত ব্যাংক দুর্বল বলা হচ্ছে, যেগুলোর প্রতি সরকারকে মনোযোগ দিতে হয়েছে, সেখানে বোর্ড পরিবর্তন করতে হয়েছে অন্তত 10টি ব্যাংকের। আমি মনে করি যে ব্যাংকগুলোকে এক কথায় দুর্বল বলবো না, মৌলভিত্তির দিক থেকে এই ব্যাংকগুলো দুর্বল নয়। এই ব্যাংকে যে বোর্ড গঠন করে দেওয়া হয়েছে, সেই বোর্ডগুলো যথেষ্ট শক্তিশালী। অন্তত যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কারণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে, বর্তমানে পরিবর্তনের ফলে, বোর্ড পরিবর্তনের ফলে সেই দুর্বৃত্তায়নের সুযোগ বন্ধ হয়েছে, জনগণের স্বার্থ প্রোটেকশন দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এই অবস্থায় জনগণের আস্থাটা ফিরিয়ে আনার জন্য সাময়িকভাবে আপনার কিছু টাকা ছাপানো না, কিংবা সরকারের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের একটা বেসিক রেসপন্সিবিলিটি হচ্ছে একটি ব্যাংকের বিপদের সময় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসাবে, তারা বিপদের শেষ ভরসা হিসেবে তারা এই ব্যাংকগুলোকে সাহায্য করবে। সেই কাজটি তারা করছেন। এটাকে খুব বিশালভাবে আলাদাভাবে, কিন্তু আমরা জানি যে মূল্যস্ফীতি তৈরি হওয়ার একটা আশঙ্কার কথা অনেকে বলছে। এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে অর্থযোগ, ফিরছে একটা বিরতির পর। 71-এর সাথেই থাকুন। আরো একবার স্বাগত, আছেন 71-এ চলছে অর্থযোগ। যে আলোচনা করছিলাম আসলে এই যে মূল্যস্ফীতি যে বাড়ার একটা শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে অর্থ ছাপিয়ে আবার অর্থ দেওয়ার ক্ষেত্রে, এবং এর আগে যখন সরকার করেছিল তখনও আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা লক্ষ্য করেছিলাম। এখনো একইভাবেই আসলে ব্যাংকে সাপোর্টটা দেওয়া হলো। আপনি বলছিলেন এতে কি মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা আছে কিনা? আমি গতকালও আমি খবর করছিলাম, যে বিভিন্ন ব্যাংক সম্পর্কে জানছিলাম, তারা প্রত্যেকেই ভালো করছেন। এবং আমি আমার ব্যাংকের ব্যাপারে বলতে পারি যে আমরা এই গত 4 মাসে ব্যাপকভাবে আমরা জনসম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। এই অবস্থার মধ্যেও 2.5 লক্ষ ডিপোজিটর নতুন অ্যাকাউন্ট আমাদের ব্যাংকে কিন্তু তারা অ্যাকাউন্ট খুলেছেন। নতুন ডিপোজিট আপনার কয়েক হাজার কোটি টাকা এর মধ্যে এসেছে, আবার গেছেও। কিন্তু এই অর্থ যাতে আবার মিসম্যানেজমেন্ট না হয়, এই জন্য আসলে কি করা উচিত? কারণ আমরা আবারও তো এরকম এসালাম তৈরি হতে পারে বাংলাদেশে। আমি তো এসালাম তৈরি হওয়ার যে কারণ সৃষ্টি হয়েছিল, খুব মোটা দাগে বললাম যে 2011 সাল থেকে 2%-এর যে ব্যবস্থা করা হয়েছে, এটার সাথে যুক্ত হয়ে একদল ব্যবসায়ী, বাংলাদেশের সব কিছুকে কিন্তু, আমি সব ব্যবসায়ী না, ব্যবসায়ীদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র অংশ, যারা অত্যন্ত মানে সুবিধা শিকারী, সুযোগ সন্ধানী, এই ধরনের একজন লোক, তারা একটা কার্টেল করেছে, তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে, এবং তারা এই ব্যাংকিংয়ের গোটা সেক্টরটাকে অল্প কয়েকজন মিলে লুটপাট করেছে। এই দুর্বৃত্তায়নটা তো বাংলাদেশে ঘটে গেছে, এবং এই দুর্বৃত্তায়ন ঠেকানোর জন্য, বন্ধ করার জন্যই তো এই ব্যাংকগুলোর বোর্ডে পরিবর্তন আনা হয়েছে। এবং এই ব্যাংকিং সেক্টরে যাতে সুশাসন কায়েম হয়, এটার জন্য শুধুমাত্র বোর্ড পরিবর্তন নয়, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকগুলো সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে আপনি চিনেন, এটা অমুকের ব্যাংক, এটা তমুকের ব্যাংক, এইভাবে কোনো ব্যাংক চেনা উচিত নয়। বরং আগে এই ইসলামী ব্যাংকের কথা বলছেন আপনি, দেখেন ইসলামী ব্যাংকে 13 বছর চেয়ারম্যান ছিলেন কমর আতাউর রহমান। তিনি কিন্তু মাত্র 35,000 টাকার শেয়ারের মালিক ছিলেন, তিনি শেয়ার হোল্ডার ছিলেন। তারপরে শাহ আব্দুল হান্নান মাত্র 25,000 টাকার শেয়ার নিয়ে তিনি কিন্তু ব্যাংকের বোর্ডে বসছেন। এখন কিন্তু কারোর পক্ষে 5-10 লাখ টাকা নিয়ে, কিন্তু 5-10 লাখ টাকার শেয়ার দিয়ে ব্যাংকের বোর্ডে বসতে পারবেন না। এই যে যোগ্য লোকদেরকে বোর্ডে বসার সুযোগ থেকে বঞ্চিত করেছেন, এইটা পরিবর্তন করতে হবে যোগ্যতার ভিত্তিতে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে ব্যাংকের চেয়ারম্যান করতে হবে, গুরুত্বপূর্ণ পজিশনগুলো দিতে হবে। অডিট কমিটির চেয়ারম্যান বলেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, এই ধরনের জায়গাগুলোতে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা যদি বসে, নট নেসেসারিলি যে আপনি 2% বা 5% শেয়ারের মালিক বলেই আপনাকে বোর্ডের চেয়ারম্যান বুঝতে পারছি। একটু আমরা দেখেছি যে
এসএমই খাতের অনেক ব্যবসায়ীরা কখনো লোন পেত না, জায়গায় জায়গায় ঘুরতে হতো। কৃষি ব্যাংকের নামে যে সরকার থেকে কৃষকদের উদ্দেশ্যে যে ঋণটা দেওয়া হতো সেটা কৃষকরা পেত না, কোনো এনজিওকে দেওয়া হতো, কারণ কৃষকরা কীভাবে ফেরত দেবে। এই যে মাস পিপলের কাছে ব্যাংক পৌঁছাতে না পারার কারণটা আপনি কি দেখছেন? এই ব্যবসায়ীদের স্বার্থ শুধু ডিভিডেন্ড বাড়ানো, জনগণের কল্যাণ করা নয়। আপনি যে এসএমইর কথা বললেন, কৃষি বিনিয়োগের কথা বললেন, যখন ভালো পরিচালনা পর্ষদ থাকবে, আমি নিজে একটি ব্যাংকের সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম এমডি হিসেবে। আমি তো আমার ব্যাংকে 20 লক্ষ ফ্যামিলিকে আমরা অন্তর্ভুক্ত করেছি ছোট ছোট বিনিয়োগ দিয়ে। আপনার প্রায় 20,000 গ্রামে আমাদের সেই কার্যক্রম আমরা চালু করেছি। যেই বাড়িতে কোনোদিন কোনো ছেলে লেখাপড়া করতো না, সেই বাড়ি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের করার ব্যবস্থা করেছি। আমরা প্রি প্রাইমারি স্কুল চালু করেছি অতি দরিদ্র মানুষদের জন্য। এগুলো ব্যাংকারদের কাজ। আপনি যদি ভালো নেতৃত্ব যদি আপনি কায়েম করেন, জনকল্যাণধর্মী দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোকদেরকে যদি আপনি ব্যাংকিং লিডারশিপে দেন, যারা তাদের শেয়ার হোল্ডার হিসেবে তাদের ডিভিডেন্ড খাওয়ার লোভ নাই, এই ধরনের লোকদেরকে যদি আপনি ব্যাংকের লিডারশিপে বসাইতে পারেন, তাহলে আপনি এই ব্যাংকিং খাতকে ঘুরিয়ে দিতে পারবেন। আমরা ব্যাংকারদের যেভাবে চিনি, আপনি রুরাল এরিয়াতে নিম্নবিত্তদের কাছ পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা বলছেন, যেটা ব্যাংকারদের কাজ। ব্যাংকারদের আসলে কাজটা কি? ব্যাংকার বলতে আসলে আমরা কি বুঝি? আমি যেভাবে বুঝি, ব্যাংকার বলতে তো ধরেন না, ব্যাংকিংটা হয়েছে এই কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম, মানে হচ্ছে ম্যানেজাররা হচ্ছে মালিকের বা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বাড়াবে, এইভাবে তাদেরকে কনসেপ্ট দেওয়া হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সেভাবে পড়ানো হয়েছে। কিন্তু আমি যেভাবে ব্যাংকিংটাকে বুঝেছি সেটা হলো মানুষের যে পারপাস, আপনার উদ্দেশ্য হলো আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে অ্যাজ এ হিউম্যান বিইং, আপনি ম্যাক্সিমাইজ করবেন জেনারেল ওয়েলফেয়ার। প্রতিটি মানুষ দুনিয়াতে এসছে সার্বজনীন কল্যাণ বৃদ্ধি করার জন্য। যখন আপনি ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করছেন, ব্যাংকারের চেয়ারে বসে, আপনি সাংবাদিকের চেয়ারে বসেও আপনি চেষ্টা করবেন আপনার কাজের মাধ্যমে মাস ওয়েলফেয়ার করতে। আমি যখন ব্যাংকারের চেয়ারে বসছি, আমি দেখব শুধুমাত্র তেলা মাথায় তেল দেওয়া নয়, বরং যে মাথায় তেল নাই, তেল শূন্য যে মাথা, সেখানে কিভাবে 2 ফোঁটা তেল তার মাথার মধ্যে দেওয়া যায়। একজন রিক্সা পুলার যে নাকি 30 বছর যাবৎ রিক্সা ট্রেনেও একটা রিক্সার মালিক হতে পারেনি, তাকে কীভাবে রিক্সার মালিক বানিয়ে দেওয়া যায়। এই যে বুট পলিশ করে, আমার জুতা পালিশ করতে আসছে, তাকে যদি আমি 1000 টাকার যদি আমি সহযোগিতা করি, তাহলে সে বুটের যে বাক্সটা আছে, যে পলিশের যে জিনিসপত্র আছে, এটাকে একটু বেটার সাজাই নিতে পারে। আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, আমার জুতা পালিশ করতো যশোরে যে ছেলেটা, তাকে মাত্র 1000 টাকা বিনিয়োগ দিয়েছি আমি, যার ফলে তার 50% আয় বেড়ে গেছে। এখন আপনি একজনকে 5,000 কোটি টাকা বিনিয়োগ দিচ্ছেন, আর একজনকে 1000 টাকা দিচ্ছেন, 1000 কোটি না, 1000 টাকা দিয়ে তার 50% আপনি আয় বাড়িয়ে দিচ্ছেন। আর যাকে, এবং তিনি হি ইজ গ্রেটফুল, তিনি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তার ফ্যামিলিটা বড় হচ্ছে, এবং সে আরও 2-4 জনকে সে সাহায্য করছে। এই যে গণমানুষের ব্যাংকের কথা বলছেন, আমরা কি সেই স্বপ্ন দেখতে পারি কিনা? কারণ এখন সংস্কারের কথা বলা হচ্ছে, এখন বলা হচ্ছে যে নতুন বাংলাদেশের কথা, সেখানে গণমানুষের ব্যাংক, সেই স্বপ্নটা আমরা দেখতে পারি কিনা, এটার জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? সবশেষ, আমি ব্যক্তিগতভাবে তো ওই কাজের জন্যই ব্যাংকার। আজকে যে আমি একটা ব্যাংকের চেয়ারম্যান, আমি অন্য কোনো উদ্দেশ্যে নয়। আপনি আপনার যারা অনেক বড় লোক, হ্যাঁ, বাংলাদেশের খুব নাম করা ব্যবসায়ী যারা, তাদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু আমি তাদের সাথে কথা বলার চাইতে একজন ফুটপাতের একজন লোকের সাথে কথা বলে বা তার অবস্থার পরিবর্তনের জন্য কাজ করতে পারলে আমি বেশি খুশি হই। আমরা এখন কি করছি, আমার ব্যাংকের 99% ডিপোজিট 205টা ব্রাঞ্চের গিয়ে চট্টগ্রামে আপনার 71% কনসেন্ট্রেট করছে, ঢাকাতে 28%, বাকি থাকলো 1%, সেটা সারা বাংলাদেশে। তার মানে হচ্ছে একজন জমিদারকে তার নায়েব গোমস্তারা সারা দেশ থেকে টাকা নিয়ে গিয়ে তার হাতে তুলে দিচ্ছে সমস্ত। আগে যেমন অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডরা ছিলেন, কলকাতায় থাকতেন, এখনকার জমিদাররা কোনো একটা এলাকায় থাকেন। এই ব্রাঞ্চগুলোর কাজ হচ্ছে তাদের জন্য টাকা সংগ্রহ করে নিয়ে তাদের হাতে জমা দেওয়া। এইটা ব্যাংকারের কাজ হওয়া উচিত নয়। এটা ব্যাংকিংয়ের খাতে রেগুলেটরদের উচিত নয় এটাকে অ্যালাউ করা। বরং আমি বলবো, যেমন আমি বলেছি যে আমি যখন ইসলামী ব্যাংকের এমডি ছিলাম, আমি বলেছি উত্তর জনপদ যেটা, এটা কম্পারেটিভলি পিছিয়ে আছে, আমি বলেছি যমুনার ওই পারে যে ডিপোজিট নেওয়া হবে, সেখান থেকে 1টি টাকা যদি যমুনার এপারে আসে, তিনি ম্যানেজার থাকবেন। অর্থাৎ ওই এলাকায় তাকে বিনিয়োগের পথ বের করতে হবে। ওই এলাকায় বিনিয়োগের লোক পাওয়া যাবে না, ইট ইজ নট রাইট। তাহলে কি মানে এই যে আমরা দেখলাম যে এস আলম বা এই যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের কাছে যে এত টাকা চলে গেল,
এই কনসেন্ট্রেশনের কারণে এই ধরনের ঘটনা। এই কনসেন্ট্রেশনটা এই আপনাকে দেখবেন না আপনি যে কি করে একটা ব্যাংকের 205টা ব্রাঞ্চের মাধ্যমে যে টাকা জোগাড় করা হলো সেটা 4টা-5টা ব্রাঞ্চের মাধ্যমে 1জন বা 5জন লোকের হাতে চলে গেল। এটা তো দেখার দায়িত্ব যাদের, তারা তো এটাকে এই ক্ষেত্রে কন্ট্রোল করবেন, রেগুলেট করবেন এবং মনে করেন যে ইকোনমিক পারপাস ওয়াইজ, সাইজ ওয়াইজ, সেক্টর ওয়াইজ, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ এই বিনিয়োগটা হচ্ছে কিনা, অর্থাৎ আপনাকে কোন খাতে বিনিয়োগ করবে, প্রায়োরিটি খাতে যেই খাতটা জনমানুষের কাজে লাগবে সেই ধরনের কাজের জন্য বিনিয়োগটা দেওয়া হবে। যে এলাকায় বিনিয়োগ দিলে বেশি মানুষ অল্প টাকায় বেনিফিট পাইতে পারবেন, যে ধরনের খাতে বিনিয়োগ করলে লেবার ইন্টেন্সিভ হবে এই ধরনের খাতে আমাদেরকে বিনিয়োগ বাড়াইতে হবে। আপনি বাসে বিনিয়োগ করবেন, আপনি একটা যদি পাজেরো দামি গাড়িতে বিনিয়োগ করেন 1জন মানুষ চড়বে, আর সেই টাকা দিয়ে যদি 5টা বাসে বিনিয়োগ করেন তাহলে 300 লোক আপনার গিয়ে 10 বার যাতায়াত করতে পারবে গুলিস্তান থেকে মিরপুর পর্যন্ত। এইভাবে আপনাকে দৃষ্টিভঙ্গিটা তৈরি করতে হবে, মানে ব্যাংকারের দৃষ্টিভঙ্গি। যে আমরাও মনে করি আসলে ব্যাংকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং যে সংস্কার কাজ সরকার হাতে নিয়েছে ব্যাংকিং ক্ষেত্রে একটা বড় ধরনের সংস্কার হবে, ব্যাংক আসলে গণমানুষের ব্যাংকে পরিণত হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল মান্নান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো অর্থযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ৭১।